আবার মারছে আরেকজন রে। জিনিসপত্র কি কি আছে সব পানি গেলে টেকা। নিতু কি হয়েছে? নিতু, এই নিতু, নিতু, কি তুমি কি জেগে গেছো? আচ্ছা তন্ময়দা, আপনি এতক্ষণ ধরে আমাদেরকে যে মন গড়া গল্পটা বললেন, আপনি নিজে কি সেটা বিশ্বাস করেন? আমি বিলিভ করি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার ডেটা সাপোর্ট করে। এখন ডেটা বিলিভ করবেন কি করবেন না সে দায় আমি নেব না। আচ্ছা স্যার, আপনাদের এই কেসে আপনারা কি কাউকে অ্যারেস্ট করতে পেরেছেন? জি স্যার, সালেক আর মালেক ওরা 46টা চুরি আর 4টা মার্ডারের কথা স্বীকার করেছে পুলিশের জিজ্ঞাসাবাদে। কিন্তু এই খুনের সাথে ওদের কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে? না স্যার, ওরা এই খুনের কথা স্বীকার করেনি, কিন্তু আমি শতভাগ বিশ্বাস করি এই মার্ডারের সঙ্গে এরা কোনো না কোনোভাবে জড়িত। বাট সেটা আপনি কি করে নিশ্চিত হলেন যে এরাই? কারণ আছে স্যার, ওদেরকে ঘটনার দিন মগবাজারে দেখা গেছে এবং ওদেরকে অ্যারেস্টও করা হয়েছে মগবাজার এরিয়া থেকে। একটা গল্প বলি, শুনবেন স্যার? প্লিজ। স্কুল লাইফে আমার এক ফ্রেন্ড ছিল, খুব একটা ভালো ছাত্র ছিল না, একটা ফাঁকিবাজ কিসিমের। তো ও শুধুমাত্র একটাই রচনা মুখস্থ করছে, দি কাউ। তো পরীক্ষায় রচনা আসলো ইয়োর ফাদার, তো ও তো শুধুমাত্র দি কাউ মুখস্থ করছে। তো লেখা শুরু করলো মাই ফাদার ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ইট হ্যাজ 4 লেগ, ইত্যাদি ইত্যাদি। আপনার অবস্থাটা হয়েছে আমার ওই বন্ধুর মতন, সবসময় চোর বাটপার ডিল করতে করতে আপনি সব জায়গাতে শুধুমাত্র ওই চোর বাটপারই দেখতে পান। আপনি তো সাফায়েতের গল্প বললেন, তাহলে আমাকে বলেন অর্ণব আর নিতুর দুটো ল্যাপটপ, দুটো মোবাইল ঘটনার দিন থেকে কেন নিখোঁজ? সাফায়েত কেন সেগুলো নেবে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। সরি স্যার, বোর হয়ে গেছে, একটু কোটটা খুলি স্যার। প্লিজ। থ্যাংক ইউ স্যার। সো রায়হান, জি স্যার। তোমার কাছে মানে লাস্ট পয়েন্টটা এত যৌক্তিক কেন মনে হলো? হোয়াট কুড বি দ্য রিজন? স্যার, রিজনটা আপনিই বলেন স্যার। ওয়েল, আসলে আমিও একটু বোর হয়ে গেছি এই সব রিজনগুলো শুনে। আমার কাছে মনে হয় এর কোনোটাই আসলে ঘটেনি। এই হত্যাকাণ্ডটা আর 10টা হত্যাকাণ্ডের মতো না, ইট ইজ সামথিং ডিফারেন্ট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই সময়টায় নিতু কি করতো আমরা সে বিষয়ে কোনো কিছুই জানি না। আর সে কারণেই আমি নিরুর জীবনে ঢোকার চেষ্টা করেছি। ও ওর কর্মজীবনে কোথায় যায়, কাদের সাথে মেশে, কি কি করে, সেসব বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। স্যার আরেকটা কথা স্যার, ওই অর্ণবের থেকে নিতুর শরীরে আঘাতের চিহ্ন কিন্তু অনেক বেশি। এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয়েছে নিতুর ওপরেই আসলে হত্যাকারীর ক্ষোভ ছিল সবচেয়ে বেশি। কারণ অর্ণবের শরীরে যে পরিমাণ স্ট্যাব ছিল তার প্রায় দ্বিগুণ পরিমাণ স্ট্যাব ছিল নিতুর শরীরে। তার মানে নিতুর মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও আততায়ী তার উপরে তার ক্ষোভ মিটিয়েছে। নিতুর মতো সাংবাদিক কালে ভদ্রে আসে, সে সবসময় সত্যের পথে ছিল, কখনোই কম্প্রোমাইজ করেনি। সে কিছুদিন ধরে একটা স্টোরি নিয়ে কাজ করছিল, কিন্তু আমি শিওর এই স্টোরিটাই যে নিতুর জীবনটা পাল্টে দেবে সেটা হয়তো নিতু ভাবতেও পারেনি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের মধুপুর এলাকায়, যে এলাকাটা এখন আপনাদের সবার ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি করেছে। এই জায়গাটা পুরোটা দখল হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে। আমরা এখানকার অনেক মানুষ যারা এটার বাসিন্দা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সাথে ভাইয়া একটু এদিকে আসবেন। জি, একটু কথা বলবো আপনার সাথে। আমরা এখানে পেয়ে গেছি এমন একজনকে যিনি এখানে বসবাস করেন। আপনার নাম কি? রকমত মিয়া। রহমত মিয়া। আপনি কত বছর ধরে এখানে বাস করেন? আমার বাপ দাদাই তো এখানে বসবাস করে, আমিও করি। আচ্ছা, আপনার জমি কোনটা ছিল? আমার জমি
এই যে এখানে আসলো আচ্ছা এখানে ছিল, এখন এটা নাই কেন? লয়ে গেছে কে নিয়ে গেছে? ওই আরে আপনি ছবি তুলেন কেন? হ্যাঁ ছবি তুলছি কারণ আমরা চাই সবার মাঝে এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার যে আপনাদের সব জায়গা দখল হয়ে যাচ্ছে। আমরা এই নিউজটা করতে চাচ্ছি যেন আপনারা আপনাদের সব জমি জমা ভালোভাবে ফেরত পান, সেই জন্য। না না আমার কোনো জমি জমা আসলো না, আমি যাই, আমার কিচ্ছু আসলো না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার একজন বাসিন্দাকে আমরা পেয়েছিলাম, কিন্তু উনি কথা বলতে চাইছেন না কারণ উনি ভয় পাচ্ছেন, কারণ তাদেরকে থ্রেট করা হয়, তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়। নিতু চৌধুরী, চ্যানেল বাংলা, মধুপুর, কেরানীগঞ্জ, ঢাকা। দেখছিস কি একটা অবস্থা? এমন চাপটা দিছে ভয় আর কিছু বলতেছে না। নিউজ তো আমি যেভাবে হোক ইনফরমেশন বের করবো। আমাকে আমি ধরতেছি না, ও প্রমোশনের লোভে, অফকোর্স আই এম ইয়োর বস। চলেন মামা